ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমার আজকের অসীমাম স্টাডিজের আলোচনার বিষয় আইসিএসসি সিলেবাসভুক্ত নবম এবং দশম শ্রেণীর উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড়ের 13 নম্বর অধ্যায়। 12 পর্যন্ত আমার ভিডিও দেওয়া আছে। 13 নম্বর অধ্যায় নিয়ে এসেছি আজ। 12 নম্বর অধ্যায়ে তোমরা দেখেছ যে শঙ্কর একটা গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে সেখানে এক নরকঙ্কালকে সমাধিস্থ করেছিল, যার নাম আত্তিলীয় গাত্তি। সেও কিন্তু রিক্টার্সফেল্ড পর্বতের উদ্দেশ্যে যাত্রা করে সেখানে সেই গুহার মধ্যে মৃত্যুবরণ করেছিল। আর সেই আত্তিলীয় গাত্তির সমাধিস্থ করার পরে আবার সে সেখান থেকে রওনা দিলে, কারণ সে একা তখন, তার সঙ্গে আলভারেজ নেই। আলভারেজের সঙ্গে রিক্টার্সফেল্ড পর্বতের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু আলভারেজ মারা যাওয়ায় শঙ্কর এখন একাকী। তাই কোন দিক দিয়ে যাবে সে ঠিক করতে পারলে না। এবার সে ঠিক করলো সেই মরুভূমি দিয়ে যাবে এবং সে একা চলতে শুরু করলো। কিন্তু এই মরুভূমিতে 135 ডিগ্রি তাপমাত্রা উঠেছে তাপমান যন্ত্রে। এই তাপমান যন্ত্রের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা মাথায় নিয়ে পথ চলা যদিও খুব কঠিন, তবুও শঙ্কর কিন্তু পিছিয়ে পড়েনি, কারণ তাকে লোকালয়ে পৌঁছতে হবে। এই তাপমাত্রা মাথায় নিয়ে বা এত কষ্ট সহ্য করে যদি সে এগোতে পারে, বেঁচে ফেরে, তবে সে লোকালয়ে পৌঁছতে পারবে। যদি সে না পারে, তাহলে অন্যান্যদের মতো তাকেও মৃত্যুবরণ করতে হবে এই রিক্টার্সফেল্ড পর্বতে, এই মরুভূমিতেই। কারণ এই রিক্টার্সফেল্ড পর্বতের উদ্দেশ্যে যারা এসেছে তারা বেশিরভাগই কিন্তু এখানে মৃত্যুবরণ করেছে পথকষ্টে, কেউ ফিরতে পারেনি। এখানে শঙ্করও তাই ভাবছে। তবুও মরুভূমিতে যাতায়াত করার সময় তার মনে হলো যে এখানে বাঘ, সিংহ বা যাই থাক না কেন তার কাছে রায় ফেলাচ্ছে। সে ভয় পায় না কোনো জন্তু জানোয়ারকে, কারণ তার কাছে রায় ফেলাচ্ছে। একমাত্র ভয় পায় সে তৃষ্ণা রাক্ষসীকে। কারণ এই মরুভূমিতে পথ চলতে গেলে জল খাওয়াটা বা জল পাওয়াটা ভীষণই দুষ্কর। কারণ সঙ্গে যে জলটুকু ছিল সেই জল দিয়ে এই মরুভূমি, বিশাল মরুভূমি পার হওয়াটা খুব কষ্টকর। তাছাড়া এখানে রাস্তায় চলতে গিয়ে কোনো জল পাওয়া যায় না। তাই সঙ্গের ওই জলটুকু দিয়ে একটু একটু করে খেয়ে কোনো রকমের পথ চলতে চলতে শঙ্কর সেই মরুভূমি দিয়ে চলতে লাগলো। একবার দক্ষিণ পূর্ব কোণে, একবার উত্তর পূর্ব কোণের দিকে দেখে সে ঠিক করলো যে এবার সে এই মরুভূমি বাদ দিয়ে সেই পাহাড় বা সেই পর্বত পার হবে। সামনে যে দেখতে পেল যে পর্বতমালা, সেই পর্বতমালা দিয়ে সে উঠবে। কারণ এখানে চলতে গিয়েছে তার যে কষ্ট হয়েছিল, সেই কষ্ট সহ্য করা অসহ্য। যাই হোক, সে কিন্তু সেই পর্বত দিয়েই এবার ওপারে যাবে ঠিক করলো। কিন্তু একা ওই শঙ্করের পক্ষে বা ওই রুগ্ন জীর্ণ শীর্ণ শরীর নিয়ে ওই পাহাড়ের উপর দিয়ে বা অত বড় পর্বত পার হওয়াটা খুবই কষ্টকর। যদিও সে সেদিক দিয়েই যাবে ঠিক করলো, এখানেই সে বড় একটা ভুল করলে। কারণ ওই রুগ্ন শরীর নিয়ে পাহাড়ের মধ্য দিয়ে ওপারে যাওয়াটা খুবই অসম্ভব। চলতে চলতে মনে হলো সামনে যেন একটা পর্বতমালা বা ওদিকে যেন কিছু একটা দেখা যাচ্ছে। তখন তার মনে একটু আশা জাগলো, হয়তোবা সেখানে লোকালয় থাকলেও থাকতে পারে। যদি তাই হয় তাহলে সে লোকালয়ে পৌঁছতে পারবে। আর যদি এটা মরীচিকা হয় তাহলে আবার তার সে দিগভ্রম হচ্ছে, ভুল হচ্ছে। কিন্তু রাত্রিবেলাতেও যখন সেই পর্বত দেখা গেল, তখন তার মনে একটু আশা জাগলো, হয়তো সে লোকালয়ের কাছাকাছি এসে পৌঁছেছে। সেখানে উঠতে গিয়ে পায়ে চোট লেগেছিল। পায়ে চোট লাগার দরুন পর্বতে উঠতে গিয়ে, পাহাড়ে উঠতে গিয়ে ভীষণ কষ্ট। মাঝখানে কোনো একটা জায়গায় দেখলে সমতল জায়গা, সেখানে সে রাত কাটাবে বলে তাঁবু গাড়ল। সেই তাঁবুতে থেকে সে সেদিকে তাকিয়ে দেখল যে ওদিকে দেখা যাচ্ছে যেন কোনো একটা পর্বতমালা। তার মনে হলো ওপারে হয়তো লোকালয় আছে। কারণ আলভারেজের কাছ থেকে শুনেছিল সল্সবেরির কথা। সল্সবেরিতে গিয়ে টোটা, জল এবং আরও খাবার দাবার সেখান থেকে নিয়ে আসতে হবে।
তার মনে হলো হয়তো এবার সে লোকালয়ে আসতে চলেছে এবং এই মৃত্যুর হাত থেকে হয়তো এবার রক্ষা পাবে। যদি মৃত্যুর হাত থেকে রক্ষা পায় তবে ওই লোকালয়ে পৌঁছতে পারবে, নয়তোবা অন্যান্যদের মতো আত্মিলীয় গাত্তির মতো, আলভারেজের মতো বা জিম কার্টারের মতো এখানেই তার মৃত্যু হবে। কিন্তু দেখা গেল শঙ্কর ওইভাবে চলতে চলতে যেন একটা কিসের শব্দ পেল। শব্দ পেয়ে পিছন দিকে তাকিয়ে দেখলো সেখানে সিংহ, কোট ও হায়নার দল। কোটগুলো দেখতে বন্য কুকুরের মতো, তারা একটা দুটো তিনটে করতে করতে অনেকগুলো এসে সেখানে হাজির হলো। সেই রাত্রি বাস করার সময় রাত্রে শীতের হাত থেকে বাঁচার জন্য আগুন জ্বালে, কাঠকুটো জ্বালিয়ে আগুন জ্বাললে সেই আগুনে যদিও সেই কোটগুলো বা বন্য জন্তুগুলো আসতে সাহস পায় না, যখন একটু কাছে আসার চেষ্টা করে তখন সে আগুন ছুঁড়ে মারে, একটু সরে যায়, আবার একটু পরে আবার চলে আসে। এবার দেখা গেল যে ওরা আর এতেও ভয় পাচ্ছে না। শঙ্করের মনে হলো হয়তো তার মৃত্যু ঘনিয়ে এসেছে, এখানেই তার শেষ। অন্যান্যদের মতো আত্মিলীয় গাত্তির মতো, আলভারেজের মতো বা ওই জিম কার্টারের মতো যারা রিচার্ডসফিল্ড পর্বতের উদ্দেশ্যে তারা কেউই বাড়ি ফিরতে পৌঁছতে পারেনি, হয়তো সেও তাদেরই মতো এই পর্বতেই মৃত্যুবরণ করবে, এটা মনে করে চলতে শুরু করলো। কিন্তু তবুও তার মনে হলো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, সুতরাং যতক্ষণ তার শ্বাস আছে ততক্ষণ সে চলবে। তাই সেখানে থাকার পরে কোনো রকমে রাত্রেবেলায় সে জেগে থাকলো, আগুন জ্বালিয়ে জেগে থাকলো। তারা যদিও একটুখানি সে ঘুমিয়ে পড়ে তাহলে তারা এসে তাকে ছিঁড়ে খাবে, তারা ইচ্ছে করলেই তাকে মেরে ফেলতে পারবে। পাশে দেখতে পেল শকুনগুলো সেখানে বসে আছে। তার মনে হলো এই শকুনগুলো হয়তো ভাবছে যে তাদের খাবারের আর দেরি নেই, কারণ এই রুগ্ন শরীরে সে মারা যাবে এবং শকুনগুলো তাকে এসে খাবে। এই অবস্থাতেও তার খাবারের জোগাড় করার জন্য সামনে একটা হরিণ দেখতে পেল। হরিণটাকে মারতে পারত, কিন্তু তার বন্দুকটা ছিল খানিকটা দূরে, আর দূরে থাকার জন্য বন্দুকটা আনতে গিয়ে মানে রাইফেলটা আনতে গিয়ে হরিণটা কোথায় পালিয়ে গেল। পাশে দেখল একটা শকুন, সে ওই শকুনকে মারল, কারণ তার মনে হলো আজ সে শকুনের মাংস খাচ্ছে, দুদিন পরে ওই শকুন তাকে খাবে, কারণ হয়তো তার লোকালয়ের মাঝে বেঁচে ফেরা আর সম্ভব হবে না, এটা শঙ্কর ভেবেই বসেছিল। তাই শকুন দেখে তার মনে হয়েছিল যে এই শকুনটি তার মৃত্যুর প্রতীক্ষায় সেখানে অপেক্ষা করছে, যে তার খাবারের আর দেরি নেই, সেটা মনে করছে, এটা ভেবেছিল শঙ্কর। তার চামড়ার বোতলে খুব অল্পই জল আছে, কারণ পাহাড়ে ওঠার সময় সে ওই চামড়ার বোতলে একটা ঝর্ণা থেকে জল নিয়ে উঠেছিল, কিন্তু সেই জল একটু একটু করে খেয়ে কাটাচ্ছে। জল যে আনতে যাবে তার মতো সেরকম ক্ষমতাও তার নেই, কারণ তার পায়ে চোট লেগেছিল, সেই চোট লেগে হাঁটু ফুলে উঠেছে, হাঁটতে পারছে না। আর এমনি করে চলতে চলতে দেখা গেল যে ওইভাবে না চললে তার আর ফেরা হবে না, বা কোনো রকমে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সে বাঁচার চেষ্টা করবে। তাই ওই জলটুকু খেয়েই, সামান্য একটু একটু করে খেয়েই সে সময় কাটাতে লাগলো। তারপরে কিসের শব্দ যেন পেল, তার মনে হলো হয়তো সেখান দিয়ে কিছু আসছে। আকাশের দিকে তাকিয়ে দেখলো এরোপ্লেন উড়ে যাচ্ছে, তার মনে হলো হয়তো বা বাচ্চার আশা আছে। কিন্তু এরোপ্লেন সেখান দিয়ে যাওয়ার সময় সে গাছের ডাল দেখালো, ছেঁড়া কাপড় দিয়ে ওড়ালো, কিন্তু চিৎকার করলো, কিন্তু এরোপ্লেনের কোনো মানুষই তার কোনো শব্দ শুনতে পেল না বা তা দেখতে পেল না। তার মনে হলো বাঁচার তার আশা নেই। এরোপ্লেন দেখে যদিও তার একটু আশার আলো তার মনের মধ্যে উদয় হয়েছিল, কিন্তু সেটা তার থেকে উড়ে গেল। এরোপ্লেন চলে গেল, তার সেখানেই সে রয়ে গেল। রাত্রি নামলো। রাত্রিবেলায় তার মনে হলো যে সেই যে পাহাড়টা দেখতে পাচ্ছিল এখনও সেটা দেখতে পাচ্ছে। তখন মনে হলো এ তার মরীচিকা নয়, বাদিগোভ্রাম নয়, এটা সত্যিই কোনো পাহাড়, হয়তো তার বাঁচার আশা আছে, এরপরে হয়তো লোকালয়। সেদিন থাকার পরে পরের দিন সে রুগ্ন শীর্ণ ক্লান্ত শরীরে আর চলতে পারে না, পায়ে প্রচণ্ড ব্যথা, হাঁটু ফুলে উঠেছে, আরও হাঁটতে পারে না। এমন সময়
সে একটা মনে হলো কোথায় যেন শব্দ শুনতে পাচ্ছে। শব্দ শুনতে পাওয়ার পরে সে একটা, তার কাছে দুটো মাত্র টোটা ছিল, অর্থাৎ গুলি ছিল তার রাইফেলে। হঠাৎ একটা গুলি সে করে বসলো। দেখা গেল ওদিক থেকে যেন কিসের শব্দ আসছে, কারণ সেখানে এসেছিল সেখানে জরিপের দল। তারা ডবল টায়ার ক্যাটারপিলার নিয়ে সেখানে এসেছিল এবং তারা ওই পর্বতমালা জরিপ করতে এসেছিল, মাপজোক করতে এসেছিল। সেখানকার সেই লোকজন তাকে দেখে মনে হলো, বন্দুকের আওয়াজ শুনে তাদের মনে হলো এখানে মানুষ আসবে কোথা থেকে, এটা তো লোকালয় নয়। তবুও তাদের মনে হলো যে যদি এই আওয়াজটা এসেছে সেটা কিন্তু রাইফেলের আওয়াজ, সুতরাং মানুষ হতে পারে। তাই তারা উপরে ওঠার চেষ্টা করলো। উপরে ওঠার চেষ্টা করতে গিয়ে দেখলো যে কোনো একজন প্রেতের মতো কঙ্কালসার কে যেন সেখানে দাঁড়িয়ে আছে। সেই ন্যাশনাল ক্রুগার পার্ক জরিপের দল উপরে উঠে এলো এবং উঠে আসার পরে ওই প্রেত মূর্তি শঙ্করকে উদ্ধার করলো। উদ্ধার করে তারা নিচে নামিয়ে নিয়ে গেল এবং শঙ্করের সঙ্গে যা জিনিসপত্র ছিল সেগুলোকে নামিয়ে নিয়ে গেল। ততক্ষণে শঙ্করের আর শরীরে কোনো বল নেই, শক্তি নেই, সে প্রায় অচৈতন্য অবস্থায় হয়ে গেছে। এই অচৈতন্য অবস্থায় তারা নিচে নামিয়ে গিয়ে কোনো রকমে তাকে সালসবেরির হাসপাতালে ভর্তি করলো। তখন সে অচৈতন্য। হাসপাতালে ভর্তি করার পরে সে হাসপাতালে থাকলো প্রায় 15 দিন। সেখানে 15 দিন থাকার পরে সে সুস্থ হওয়ার পরে আবার সেই সালসবেরির লোকালয়ে নেমে এলো। সালসবেরির লোকালয়ে নেমে আসার পরে তার সেই কপর্দক শূন্য, তার কাছে কিছু নেই। তার কাছে যে কয়েকখানি হিরে ছিল যা সে আত্মীয় গাত্তির জুতোর তলা থেকে পেয়েছিল এবং আর দুটো তার কাছে ছিল, সেই হিরেগুলো নিয়ে সে নেমে এলো রাস্তায়, কিন্তু কপর্দক শূন্য। তার প্রচণ্ড খিদে পেয়েছে, কি খাবে। সামনে দেখতে পেল একজন বাঙালি দোকানদার। সেখানে গেল। সেখানে যাওয়ায় সেই বাঙালি দোকানদারের সঙ্গে কথা বলে জানতে পারল যে এরকমই রিক্টার্সফেল্ড পর্বতের একজন ভ্রমণকারীর গল্প ছাপা হয়েছে এবং সেই দোকানদার তাকে 2 টাকা দিয়ে সাহায্য করলে সেই 2 টাকা নিয়ে সে একটা দোকানে গিয়ে বসলো। সে চা খেলো, তার ইচ্ছেমতো খাবার খেলো। খাবার খাওয়ার পরে তার মনে হলো সে যদি রোজগার করতে পারে বা তাই সে সেই দোকানদারের 2 টাকা ফেরত দিয়ে দেবে। দোকানে বসে খাবার সময় একটা খবরের কাগজ, ক্রনিকাল ডেইলি নিউজ পেপার দেখতে পেল। সেই ক্রনিকাল ডেইলি নিউজ পেপার দেখলো তার ছবি এবং সেখানে যে খবর ছাপানো হয়েছে সেটা যদিও খানিকটা হলেও সত্য, পুরোটা সত্য না হলেও সেখানে যেন কথাগুলো তারা নিজেরাই বসিয়ে নিয়েছে, এইভাবে ছাপানো হয়েছে। সেই দোকানদারের কাছে খাওয়ার পরে জানতে পারল একজন ভ্রমণকারীর এই সংবাদ। শঙ্কর তাকে সব কিছু বলার পরে সে একটা সংবাদপত্রের বা সাংবাদিকের খবর দিলে সেখানে গিয়ে শঙ্কর খবর ছাপানোর জন্য সেখানে বলল এবং সে নিজে খবর ছাপিয়ে সেখান থেকে কিছু টাকা পেল। সেই টাকা দিয়ে শঙ্কর কিন্তু সেই 2 টাকা সেই হিন্দু বাঙালি দোকানদারকে ফিরিয়ে দিল, যিনি তাকে সাহায্য করেছিলেন। শঙ্কর এবার খবর ছাপাতে দিয়ে যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা নিয়ে সে হোটেলে গেল। হোটেলে থাকার সময় তার মনে হলো কোনটা তার সত্যি, সেদিনের সেই রিক্টার্সফেল্ড পর্বতে সেই গুহার মধ্যে তার সেই জীবন, অন্ধকারের মধ্যে সেই জীবন, নাকি আজকের এই হোটেলে বাস। সাদা ধবধবে বিছানায় নিচের দিকে তাকিয়ে তার মনে হলো এখন বাড়ির টান বড় টান, মায়ের কাছে যাবার টান তার বড় টান, সুতরাং মায়ের কাছে সে যাবে। তবে আবার আসবে রিক্টার্সফেল্ড পর্বতের উদ্দেশ্যে হীরের খনির সন্ধানে। তাই খবর যখন সে সংবাদপত্রে ছাপাবার জন্য বলে তখন কিন্তু আত্মীয় গাত্তির কথা বলেনি শঙ্কর, কারণ আত্মীয় গাত্তির কথা বললেও হীরের খনির কথা বলেনি শঙ্কর।
কারণ হীরের খনির কথা যদি বলতো তাহলে হয়তো তারা সেখানে গিয়ে ধাওয়া করত, সেই হীরের খনি খোঁজ করত। আত্তিলিও গাত্তি অনেক বছর আগে সেখানে গিয়েছিল, বেশ কিছুদিন তাকে খোঁজাখুঁজি হয়েছিল এবং তাদের লোকজন এসে তাদেরকে জোরাজুরি করত বা খবরের জন্য তাদের কাছ থেকে খবর আদায় করার চেষ্টা করত। কিন্তু আস্তে আস্তে তারাও সব ভুলে গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে। সেই আত্তিলিও গাত্তির খবর পেল তারা, খবরের কাগজে তারা ছাপালো শঙ্করের মুখের কথাগুলো। এইভাবে সেদিন শঙ্কর কিন্তু সেই হোটেলের মধ্যে থেকে সে ভাবছিল সেদিনের কথা, সেই রিক্টার্সফেল্ড পর্বতের কথা, আলভারেজের মৃত্যুর কথা, জিম কাটারের শোনা গল্প এবং আত্তিলিও গাত্তির লেখা চিঠির কথা। সব তার মনে হতে লাগলো এবং তার মনে হলো কোনটা সত্যি, সেদিনের সেই রাত না আজকের এই রাত। এইভাবে শঙ্কর লোকালয়ের মধ্যে ফিরে এলো। রিক্টার্সফেল্ড পর্বতের উদ্দেশ্যে যাত্রা তার শেষ হলো, সেই অভিযান তার শেষ হলো। সে নেমে এলো লোকালয়ে, বাড়ি ফেরার জন্য মন উদ্গ্রীব হয়ে উঠল। এর পরের ঘটনা এর পরের অধ্যায়ে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে, তোমাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে তোমরা তোমাদের অন্য বন্ধুদের জন্য শেয়ার করে দিও, আর একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল, ভালোবাসা রইল অফুরন্ত। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ রইল।